আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। মনোজ দাস বলছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, তারেক রহমানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মোদি সরকারের ওপর চাপ বাড়ছে। এটা দেশের ভেতর থেকে চাপ, শুধু যে থিঙ্ক ট্যাঙ্কগুলো তারা চাপ দিচ্ছে তা নয়, এখানে চাপ দিচ্ছে যে বিজেপি সরকারের যাদের আদর্শিক গুরু যাদেরকে বলা হয়, সেই আরএসএসের তরফ থেকেই চাপ আসছে, এ কথা শোনা যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে ভারত সহযোগিতা বা ব্যবসার ক্ষেত্রে হাত গুটিয়ে নিলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, এটাই আজকের প্রশ্ন। সুতরাং একটা খুব সোজা প্রশ্ন দিয়ে শুরু করি। ভারত বাংলাদেশ সম্পর্ক কি এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে নয়াদিল্লি একদিন বলতে পারে, এবং খুব শিগগিরই বলতে পারে, সময় কিন্তু বেশি নেই, 25-26 তারিখের মধ্যে যদি তারেক রহমান ভারতের যে তার সফরের কথা আছে সেটা যদি তিনি না করেন ওই দুটো পূর্ব শর্তের ভিত্তিতে, তাহলে কিন্তু বলতে হবে এমন কথাও আসতে পারে যে যেখানে নয়াদিল্লি একদিন বলতে পারে, ঠিক আছে, আপনারা যখন ভারতকে এতটাই অপ্রয়োজনীয় মনে করেন তাহলে কিছুদিন ভারতকে ছাড়াই চলুন। আমি কিন্তু বলছি না যে ভারত এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি এটাও বলছি না যে নরেন্দ্র মোদী সরকার আগামীকাল বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করে দেবে, ডিজেল দেয়া বন্ধ করবে, কিংবা বাণিজ্য বন্ধ করে দেবে। আমি একথা বলছি না, রাষ্ট্রনীতি এত ছেলে মানুষই করে চলে না। কিন্তু তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে ঢাকার সাম্প্রতিক অবস্থান যে দিল্লিতে অস্বস্তি তৈরি করেছে সেটা আজ আর গোপন নয়। বাংলাদেশ বলছে তারেক রহমানের সফরের আগে একটি প্রপিটিয়াস এনভায়রনমেন্ট, অর্থাৎ অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেটা কিভাবে? না, শেখ হাসিনা এবং বাংলাদেশ যাদের ফিউগিটিভ বলে দাবি করছে ওই ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে, তাদের প্রত্যর্পণের বিষয়েও ভারতকে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। কিন্তু প্রত্যর্পণ কোনো দোকানের কাউন্টার নয় যে বাংলাদেশ চাইল আর ভারত প্যাকেট করে মানুষ পাঠিয়ে দিল। ভারত ইতিমধ্যেই বলেছে বিষয়গুলি তাদের ভারতের আইন অনুযায়ী দু দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির প্রেক্ষিতে পরীক্ষা করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ভারতও যদি পাল্টা বলে ঠিক আছে, সম্পর্ককে যখন তোমরা শর্ত সাপেক্ষ করেছ, তাহলে আমাদের সহযোগিতাও এখন থেকে শর্ত সাপেক্ষ হবে। যদি একথা বলে ভারত, বাংলাদেশ তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? আজ কোনো আবেগ দিয়ে বলবো না, কয়েকটা সংখ্যা দিয়ে বিষয়টা বুঝবো। প্রথম ধাক্কা বিদ্যুতে। বাংলাদেশের ভারত থেকে বিদ্যুৎ আমদানির মোট ব্যবস্থা প্রায় 2656 মেগাওয়াট। এর মধ্যে রয়েছে বহরমপুর ভেড়ামারা সংযোগ, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের আদানি গড্ডা বিদ্যুৎ কেন্দ্র। এখন 2656 মেগাওয়াট সংখ্যাটা শুনে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ ডিমান্ডের সঙ্গে চাহিদার সঙ্গে এই সংখ্যাটা তুলনা করুন, দেখা যাবে এই সংখ্যাটা প্রায় এক পঞ্চমাংশের 1/5 সমপরিমাণ ক্ষমতা। আর শুধু আদানি গোড্ডা থেকেই 2025 সালের শেষ ত্রৈমাসিকে বাংলাদেশের মোট ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রায় 15.6% পর্যন্ত এসেছিল শুধু আদানির জায়গা থেকে, আদানির কেন্দ্র থেকে, ঝাড়খণ্ডের।
এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা দেখুন, নিজেদের গ্যাস শর্টেজ চলছে, গ্যাস ফায়ার্ড পাওয়ার স্টেশন পুরো ক্ষমতায় চালানো যাচ্ছে না, তার থেকে অনেক কম ক্ষমতায় চালাতে হচ্ছে। লোডশেডিং হচ্ছে বিপুলভাবে, কোনো কোনো জায়গায় বাংলাদেশে 15-16 ঘন্টা পর্যন্ত এক এক দিনে লোডশেডিং হচ্ছে। মানুষ রাস্তায় নামছে, বাংলাদেশের বিরোধী দলগুলো শুধু নয়, সাধারণ মানুষ তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই অবস্থায় যদি ভারতীয় সাপ্লাইয়ের একটা বড় অংশ হঠাৎ কমে যায়, বাংলাদেশ সেটা কোথা থেকে পূরণ করবে? কয়লা আনতে হবে, এলএনজি আনতে হবে, ডিজেল আনতে হবে, আর সব কিছুর জন্যে কোনটা দরকার? ডলার। আর রাতারাতি নতুন পাওয়ার প্ল্যান্ট বানানো তো যায় না। তাই ভারতীয় বিদ্যুৎ বন্ধ হলে পরদিন বাংলাদেশ একেবারে অন্ধকার হয়ে যাবে, এই কথাটা নাটকীয় মনে হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরও কয়েক হাজার মেগাওয়াটের সাপ্লাই শক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুতর হবে বলার অপেক্ষা রাখে না। এখানেই আসছে দ্বিতীয় সমস্যা, বিদ্যুতের টাকা। কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের সামনে আর একটা সমস্যা ছিল, ভারতীয় বিদ্যুৎ নেওয়া হয়েছে কিন্তু তার বিল পুরোপুরি মেটানো যায়নি। 2024 সালে পরিস্থিতি এমন হয়েছিল যে ভারতের পাওয়ার কোম্পানিগুলোর বাংলাদেশের কাছে মোট পাওনা $1 বিলিয়ন, মানে 100 কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। এইবার শুধু আদানি পাওয়ারের পাওনাই একসময় প্রায় 800 মিলিয়ন শুধু আদানি পাওয়ারের পাওনাই একটা সময় প্রায় $800 মিলিয়ন হয়েছিল। পিটিসি ইন্ডিয়ারও, মানে ত্রিপুরা ইত্যাদি জায়গা থেকে যে আরও কয়েক কোটি ডলার বকেয়া ছিল। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনেরও পাওনা জমেছিল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই $1 বিলিয়ন আজকের বকেয়া নয়, 2024-এর শেষ দিকে ছিল। কিন্তু তারপরে বাংলাদেশ কিছু পেমেন্ট করেছে এবং তারপর আবার বিদ্যুৎও নিয়েছে। আদানির পুরনো বকেয়ার বড় অংশ পরিশোধ করা হলেও নতুন বকেয়া বেড়ে গেছে, এমনকি তার উপরে সুদও দিতে হবে। তাই আজ দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের কাছে এখনও হয়তো $1 বিলিয়ন বিদ্যুৎ বিল বাকি রেখেছে, কথাটা হয়তো তেমন নয়, কিন্তু ঘটনাটি আমাদের জন্য একটা বিশেষ বিষয় বুঝিয়ে দেয় যে বাংলাদেশের সমস্যা শুধু ইলেকট্রিসিটির অ্যাভেলেবিলিটি নয়, ইলেকট্রিসিটি অ্যাফোর্ডেবিলিটি, মানে বিদ্যুৎ পাওয়া এক সমস্যা, তার দাম ডলারে মেটানো আর এক সমস্যা, আর ফরেন এক্সচেঞ্জ আর্নিং যদি কমতে থাকে তাহলে দ্বিতীয় সমস্যাটা আরও বড় হয়ে উঠবে। এবার ঠিক সেই জায়গাটাতে আসি। বাংলাদেশের ডলার আয়, এই আয়ের সবচেয়ে বড় জায়গা বা মেশিন হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশের অর্থনীতির একটা ইঞ্জিন যদি বেছে নিতে বলেন যে সেরা ইঞ্জিন, সেটা হচ্ছে তৈরি পোশাকের শিল্প। লক্ষ লক্ষ মানুষের চাকরি, বিপুল ফরেন এক্সচেঞ্জ, ইউরোপ আমেরিকার বাজার। কিন্তু 2026 সালে এ পর্যন্ত যে নতুন সংখ্যাগুলো এসেছে সেগুলো কিন্তু খুবই উদ্বেগজনক। ব্যবসা কমে যাচ্ছে রেডিমেড গার্মেন্টসে বাংলাদেশের। প্রথমে ইউরোপের কথা ধরুন, জানুয়ারি থেকে মে 2026, মাত্র 5 মাস, বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নে এই তৈরি পোশাক এক্সপোর্ট আগের বছরের তুলনায় কত কমেছে জানেন? 19%। অ্যাকচুয়াল হিসেবটা হচ্ছে 18.89%। এইটা কমে এসছে। রপ্তানি নেমেছে প্রায় 7.28 বিলিয়ন ইউরোতে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কত পোশাক পাঠানো হয়েছে, অর্থাৎ ভলিউম কত পোশাক যেটা গেছে,
সেটা কমেছে প্রায় 10.46%। এর অর্থ কি? মানে অ্যাভারেজ প্রাইসও এখান থেকে প্রতি ইউনিট পোশাক থেকে পাওয়া যে পোশাকের দাম সেটা কমেছে কত? 9.41%। এর অর্থ কি? কম জামা কাপড় বিক্রি হচ্ছে, আবার যে জামা কাপড় বিক্রি হচ্ছে তার দামও কম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ডাবল প্রেশার। আরও চিন্তার ব্যাপার কি জানেন? ইউরোপিয়ান ইউনিয়নের মোট অ্যাপারেল ইম্পোর্ট ওই সময়ে কমেছে প্রায় 10%, কিন্তু বাংলাদেশেরটা কমেছে প্রায় 19%। অর্থাৎ শুধু ইউরোপের বাজার খারাপ বলে বাংলাদেশ সমস্যায় পড়েছে, এ কথাটা ঠিক নয়। বাংলাদেশ কম্পিটিশনে পিছিয়ে পড়ছে, বেশি মার খাচ্ছে। বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপারেল মার্কেট শেয়ার 1 বছর আগে ছিল বাংলাদেশের শেয়ার ইউরোপে 23.9%, এখন নেমে এসে হয়েছে 21.5%। অর্থাৎ মার্কেট শেয়ারও চলে যাচ্ছে বাংলাদেশে। এর উপরে আমেরিকার ছবিটা দেখুন, ছবি সেখানেও ভালো নয়। জানুয়ারি থেকে মে 2026-এ আমেরিকার বাজারে বাংলাদেশের অ্যাপারেল এক্সপোর্ট কমেছে প্রায় 8.08%, নেমে এসেছে প্রায় $3.25 বিলিয়ন। শিপমেন্ট ভলিউমও কমেছে প্রায় 6.21%। অবশ্য এখানে একটা স্বস্তির খবর থাকতে পারে, মে মাসে এক্সপোর্ট আমেরিকায় কিছুটা বেড়েছে, কিন্তু 5 মাসের সম্মিলিত যে কিউমুলেটিভ পিকচার সেটা কিন্তু এখনো নেগেটিভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির সামনে ইকুয়েশনটা কি দাঁড়ালো? একদিকে এনার্জি ক্রাইসিস, অন্যদিকে সবচেয়ে বড় এক্সপোর্ট ইন্ডাস্ট্রির 2 প্রধান বাজারে ইউরোপে আমেরিকাতে বাংলাদেশের কাছে চাপ এসেছে। এটা ডেঞ্জারাস কম্বিনেশন, কারণ এক্সপোর্ট কমলে ডলার কম আসবে, ডলার কম এলে এলএনজি কেনা কঠিন হবে, তেল কেনা কঠিন হবে, ডিজেল কেনা কঠিন হবে, কোল কেনা কঠিন হবে, ইম্পোর্টেড ইলেকট্রিসিটির বিল দেওয়াও কঠিন হবে, র ম্যাটেরিয়াল কেনা কঠিন। অর্থাৎ এনার্জি ক্রাইসিস এক্সপোর্টকে মারবে, আবার এক্সপোর্ট ক্রাইসিস এনার্জি কেনার ক্ষমতাকে মারবে। একটা ভিসিয়াস সাইকেল, ভয়ঙ্কর একটা চক্র তৈরি হতে চলেছে বাংলাদেশে। আর এখানেই ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে জামা কাপড় ইউরোপ আমেরিকায় বিক্রি করে তার অনেক র ম্যাটেরিয়াল কোথা থেকে আসে জানেন? ভারত থেকে। তুলো ভারত থেকে, কটন ইয়ার্ন তুলোর তন্তু সেটা ভারত থেকে, ফ্যাব্রিক ভারত থেকে, কেমিক্যালস, মেশিনারি, ইন্টারমিডিয়েট গুডস সব বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে আনতে পারে, কটন কিনতে পারে, আমেরিকা থেকে কটন কিনতে পারে, চায়না থেকেও অনেক কিছু কিনতে পারে। অর্থাৎ ভারত ছাড়া পোশাক তৈরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, আমি সেটা একেবারেই বলছি না। কিন্তু সমস্যা হলো ডিস্ট্যান্স এবং টাইম, দূরত্ব এবং সময়। ভারত পাশের দেশ, ট্রাকে করে মাল আসতে পারে, ট্রেনে করে মাল আসতে পারে, ল্যান্ড পোর্ট দিয়ে র ম্যাটেরিয়াল ঢুকতে পারে, এবং যত সময় লাগবে সেটা কম এবং যে ভাড়া লাগবে সেটাও কম। গার্মেন্ট বিজনেসে এই সময়ে এই দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। বায়ার বলছে, যারা বায়ার তারা বলছে 30 দিনের শার্ট চাই, আপনি 45 দিন লাগবে দিতে ভারত থেকে কাঁচামাল না পেলে। বায়ার দেশপ্রেমের বক্তৃতা শুনবে না, সে ভিয়েতনামে যাবে বাংলাদেশ ছেড়ে, ক্যাম্বোডিয়াতে যাবে, ইন্ডিয়াতে যাবে। বুঝলেন অবস্থাটা? আর বাংলাদেশের মার্কেট শেয়ার ইতিমধ্যেই যখন কমছে, তখন ভারতের সঙ্গে সাপ্লাই চেন ফ্রিকশন তৈরি করা, সাপ্লাই চেন নিয়ে ঝগড়া করা, দ্বন্দ্ব তৈরি করা কি খুব বুদ্ধিমানের কাজ? এই প্রশ্নটা তারেক রহমান সরকারের নিজেদেরকে করা উচিত। কারণ ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের এক্সপোর্ট আগেই বলেছি 19% কমেছে, ইউনাইটেড স্টেটসে কমেছে প্রায় 8%। এই সময়
র ম্যাটেরিয়াল লজিস্টিক্সে আরও কয়েক শতাংশ কস্ট বাড়লেও ফ্যাক্টরি মার্জিনের ওপর প্রচণ্ড চাপ পড়বে। এবার ডিজেলের কথায় আসুন। এখানে ঘটনাটা আরও ইন্টারেস্টিং। রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন, অথচ বাংলাদেশ ভারতকে একদিকে বলছে যে এইটা না করলে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবে না, আমরা চোখে সমানে সমানে চোখ রেখে কথা বলবো। একদিকে এই কথা বলছে, আবার অন্যদিকে বলছে দয়া করে ডিজেল দিন। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ইতিমধ্যে ডিজেল যাচ্ছে। সাম্প্রতিক হিসাবে শুধু মার্চ ও এপ্রিল মাস মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশ পেয়েছে ভারত থেকে। আর আগস্টে বাংলাদেশ আবার ভারতকে বলেছে সাপ্লাই বাড়ান, আরও 30,000 না 20,000 মেট্রিক টন ডিজেল পাঠান। অর্থাৎ দিল্লির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ, কিন্তু জ্বালানির প্রয়োজন হলে দরজাটা কোথায়? আবার সেই দিল্লির কাছে। এটা জিওগ্রাফি। আপনি বেজিংকে বন্ধু বানাতে পারেন, ইসলামাবাদকে বন্ধু বানাতে পারেন, ওয়াশিংটনকে বন্ধু বানাতে পারেন, টার্কিকে, তুরস্ককে বন্ধু বানাতে পারেন, কিন্তু মানচিত্র আপনি বদলাতে পারেন না। এখন যদি ভারত বলে অতিরিক্ত ডিজেল আমাদের নেই, দেব না, বাংলাদেশ ডিজেল পাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, কিন্তু পাইপলাইনের বদলে জাহাজে করে আনতে হবে সেই ডিজেল। তার জন্য ভাড়া লাগবে বেশি, ডলার লাগবে, সময় লাগবে, এবং গ্লোবাল অয়েল মার্কেট অস্থির হলে প্রাইস রিস্ক থাকবে। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের একমাত্র অপশন নয়, কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিয়া চিপেস্ট, কুইকেস্ট এবং জিওগ্রাফিক্যালি ইজিয়েস্ট অপশান। আরও একটা শব্দ মাথায় রাখবেন, সম্প্রতি রাশিয়া বলেছে যে ওদের যে পারমাণবিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানকার যে পেমেন্ট করতে হবে রাশিয়াকে, সেটা ডলারে নয় ভারতের টাকায় করলে ভালো। আর ডলার তো নেই ওদের কাছে, বাংলাদেশের কাছে। এখন এখানটায় ভারতের টাকায় পেমেন্ট করতে গেলে এই টাকাটা কোত্থেকে আসবে? ভারত থেকে নিতে হবে জিনিসগুলো। সুতরাং ওই যে জিনিসের দাম সব থেকে কম, সব থেকে তাড়াতাড়ি পাওয়া যাবে, সব থেকে সহজে পাওয়া যাবে, এবার সেই জন্য ভারত থেকে কেনায় কতগুলো সুবিধে। এবার ট্রেড, বাণিজ্যের কথা ভাবুন। ভারত বাংলাদেশ থেকে বছরে প্রায় 11 বিলিয়ন ডলারের বেশি পণ্য বাংলাদেশে রপ্তানি করে। এই পণ্যের অনেকটাই লাক্সারি গুডস নয়, এর মধ্যে ইন্ডাস্ট্রি ইনপুট আছে, কটন, ইয়ার্ন, মেশিনারি, কেমিক্যালস, ফুড প্রোডাক্টস, ফুয়েল, ইন্টারমিডিয়েট গুডস। তাই ভারত যদি কাল বলে সব বন্ধ, ভারতের ক্ষতি হবে নিঃসন্দেহে, কারণ 11 বিলিয়ন ডলার বছরে বাংলাদেশের সাথে বাণিজ্য রপ্তানি। কিন্তু আমি মনে করি ভারত সেটা করবে না। কিন্তু যেভাবে ভারতের সরকারের ওপর চাপ পড়ছে তারেক রহমানকে শিক্ষা দেওয়ার জন্যে, তাতে ভারতকে তারও যে দেশের মধ্যে যে মানসিকতা সেদিকে তার নজর দিতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রেশার দেওয়ার জন্য টোটাল ব্লকেড লাগে না। ধরুন ভারত টোটাল ব্লকেড করলো না, কিন্তু কাস্টমসের আইন কঠিন করলো, ক্লিয়ারেন্স একটু আস্তে আস্তে করলো, নতুন কনসেশন বন্ধ করলো। কনসেশন, বিদ্যুতের দামে খুব বড় কনসেশন ভারত দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন। বিদ্যুতে আদানির ওখান থেকে যে টাকায় বিদ্যুৎ কেনে পার ইউনিট, প্রায় 15 টাকার কাছাকাছি, কিন্তু এই ত্রিপুরা থেকে আরও অন্য জায়গা থেকে সরকারি ইত্যাদি কেন্দ্র থেকে যে বাংলাদেশ বিদ্যুৎ কেনে তার প্রায় অর্ধেকেরও কম দামে কেনে। সুতরাং নতুন কনসেশন, এই কনসেশনাল প্রাইস ধরুন ভারত বন্ধ করে দিল, ট্রানজিট সুবিধা রিভিউ করলো, এনার্জি এগ্রিমেন্ট রিনিউ করলো না, আস্তে আস্তে করলো। অ্যাডিশনাল ডিজেল রিকোয়েস্টে বলা হলো সরি, আমাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্ট অনেক বেশি, সেটা আগে আমাদের মেটাতে হবে। তারপর একটা ফ্রিকশন তৈরি করেই ব্যবসার কস্ট বাড়িয়ে নিল। ভারতের আগে একটা নমুনা কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি বাংলাদেশকে। 2025 সালে সে মোহাম্মদ ইউনূসের সময় একটা গুরুত্বপূর্ণ যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি
বাংলাদেশকে দিয়েছিল ভারত সেটা প্রত্যাহার করেছে। অর্থাৎ বাংলাদেশের এক্সপোর্ট কার্গো ভারতীয় টেরিটরি ব্যবহার করে তৃতীয় দেশে যাওয়ার যে সুবিধে পাচ্ছিল সেটা তুলে নেওয়া হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল গার্মেন্ট এক্সপোর্টারের লজিস্টিক কস্ট এবং লিড টাইম সময় বাড়বে কিনা। এটাই হলো ইকোনমিক ডিপ্লোমেসি। কোনো কামান নেই, গুলিগোলা নেই, যুদ্ধ নেই, কোনো বর্ডার বন্ধ নেই, একটা নোটিফিকেশান, ব্যাস ব্যবসার হিসাব বদলে গেল। এবার জলের কথায় আসা যাক। আর কয়েক মাস পরে আসছে সম্ভবত সবচেয়ে সেন্সিটিভ নেগোসিয়েশন, আদৌ হবে কিনা জানি না, গঙ্গা জল বন্টন চুক্তি। 2026 সালের ডিসেম্বরের 12 তারিখ কিংবা 16 তারিখে এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রিনিউয়াল নিয়ে আলোচনা দরকার, কিন্তু ভারতের মধ্যে প্রশ্ন উঠে গেছে। আর বাংলাদেশও তো আলোচনার কোনো ব্যবস্থা রাখছে না, সেরকম কোনো চেষ্টাও করছে না। তাহলে তো আসতে পারতেন তারেক রহমান, কিন্তু তা করছেন না। আর ভারতের মধ্যে বিহার এর মধ্যে আপত্তি তুলেছে, বলেছে না, আগে আমাদের গঙ্গায় আমাদের জল, আগে আমাদের জলটা লাগবে, তারপর আমরা ওখানে পাঠাবো। ধরুন ঠিক এই সময় যদি ইন্ডিয়া বাংলাদেশ পলিটিক্যাল রিলেশনশিপ তলানিতে গিয়ে পৌঁছয়, তাহলে গঙ্গা জলের চুক্তি আর হবে? গঙ্গা পানি বন্টন চুক্তি নেগোসিয়েশনটা কি সহজ হবে? কখনো না। আর গঙ্গার জল কোনো কমোডিটি নয় যে বাংলাদেশ অন্য দেশ থেকে কিনে নেবে। এখানে জিওগ্রাফি হচ্ছে ডেস্টিনি, নিয়তি, এটা মনে রাখতে হবে। তাহলে কি ভারত বাংলাদেশকে বলছে আড়ালে পরোক্ষে বলছে যে হাঁটু গেড়ে বসো আমাদের সামনে? একদম নয়। এই ধরনের ভাষা আমি ব্যবহার করব না, কারণ বাংলাদেশ একটা সভারেন কান্ট্রি, তার নিজের ইকোনমি আছে, নিজের ইন্ডাস্ট্রি আছে, নিজের ডিপ্লোম্যাটিক অপশান আছে, চায়না আছে, জাপান আছে, ইউনাইটেড স্টেটস আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, মিডল ইস্ট আছে। আর ভারতও বাংলাদেশের বাজার হারাতে চায় না। ভারতীয় ব্যবসায়ীরাও বাংলাদেশে বিজনেস করেন, ভারতের পাওয়ার কোম্পানিগুলো বিদ্যুৎ বিক্রি করে টাকা আয় করে। তাই বাংলাদেশ কোলাপস করলে ইন্ডিয়াও সমস্যায় পড়বে, বর্ডারে সীমান্তের সংঘর্ষ বাড়বে, ইনস্টেবিলিটি বাড়বে। ইল্লিগাল মাইগ্রেশনটা যদিও প্রায় বন্ধ হয়ে গেছে, সেটা আর হওয়াটা এখন মুশকিল, তবু চেষ্টা তো হতেই পারে। এবং কি হতে পারে, সন্ত্রাস বাড়তে পারে, এক্সট্রিমিজম বাড়তে পারে, চায়না আরও জায়গা পেতে পারে। কোনোটাই ভারতের স্বার্থে নয়। তাই বাংলাদেশকে ধ্বংস করা ভারতের অবজেক্টিভ কখনো নয়। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে, সাহায্য করা আর বিশেষ সুবিধা দেওয়া এক জিনিস নয়। আর ইন্ডিয়ার ভেতর থেকে সরকারের ওপর চাপ আসছে। ইন্ডিয়া বলে আমরা আপনার শত্রু নই, কিন্তু এভরি কনসেশন আর অটোমেটিক দেয়া হবে না। তাহলে অতিরিক্ত ডিজেল চাইছেন, দেখা যাবে। নতুন ইলেকট্রিসিটি অ্যারেঞ্জমেন্ট চাইছেন, পরে আলোচনা হবে। ট্রানজিটে কনসেশন চাইছেন, রেসিপ্রোকাল অবস্থায় হবে। ভিসা কড়া করব, সিকিউরিটি রিভিউ হবে। গঙ্গা এগ্রিমেন্ট, আগে বিহার ওয়েস্ট বেঙ্গলের কনসার্নস, তাদের চাহিদা মেটাবো, তারপরে তোমাদেরটা দেখব। তিস্তা সময় লাগবে। এটাই বাংলাদেশের জন্য আসল বিপদ, ডেঞ্জার। ভারতকে কিছুই বন্ধ করতে হবে না, শুধু নতুন সাহায্য এবং স্পেশাল অ্যাকোমোডেশন বন্ধ করলেই প্রেশার তৈরি হবে। সেই প্রেশার তারেক রহমান সামলাতে কি পারবেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে মাথা ঘামান না। তাদের প্রশ্ন, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, চাকরি আছে, কারখানা চলছে, বাজারে জিনিসের দাম বাড়ছে। এই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ হচ্ছে, জ্বালানি নিয়ে ক্ষোভ বাড়ছে। আর একই সময়ে ইউরোপিয়ান ইউনিয়নে গার্মেন্ট এক্সপোর্ট প্রায় 19% কমে গেছে, ইউনাইটেড স্টেটসে 8% কমে গেছে। এর উপর ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক ফ্রিকশন যদি বাড়ে, তখন বিরোধীরা একটা খুব সহজ প্রশ্ন করবে, দিল্লির সঙ্গে ঝগড়া করে দেশের কি লাভ হলো মিস্টার তারেক রহমান? এই প্রশ্নের উত্তর দেয়া তারেক রহমানের পক্ষে কঠিন। এবং এখানেই আসল রাজনৈতিক আয়রনি। একদিকে ভারতকে বলছে আমাদের শর্ত মানুন, অন্যদিকে সেই ভারত থেকেই বিদ্যুতের জন্যে, ডিজেলের জন্যে
তাদের কাছে চাওয়া হচ্ছে। সেই ভারত থেকে আসছে গার্মেন্ট ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল। সুতরাং সেই ভারতের সঙ্গে কয়েক মাস পরে বসতে হবে গঙ্গার জল নিয়ে, নইলে শুকিয়ে যাবে পদ্মা। তাহলে ডিপ্লোমেসিতে শক্ত কথা বলা যাবে না? অবশ্যই যাবে। বাংলাদেশ তার ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলবে, ইন্ডিয়াও কথা বলবে, কিন্তু ফরেন পলিসির একটা পুরনো নিয়ম আছে। আপনি কত জোরে কথা বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনার হাতে কতগুলো অল্টারনেটিভ আছে। চায়না অল্টারনেটিভ কিছু ক্ষেত্রে আছে, লোন দিতে পারে চায়না, ইনফ্রাস্ট্রাকচার দিতে পারে, মেশিনারি দিতে পারে, অস্ত্র দিতে পারে, পাওয়ার প্রজেক্ট তৈরি করে দিতে পারে, কিন্তু চায়না একটা জিনিস দিতে পারবে না, সেটা জিওগ্রাফি। ভারত বাংলাদেশের 3 দিক ঘিরে, 4000 কিলোমিটারের বেশি সীমান্ত, পাওয়ার গ্রিড ইন্ডিয়ার সঙ্গে, পাইপলাইন ইন্ডিয়ার সঙ্গে, রাস্তা ইন্ডিয়ার সঙ্গে, রেল ইন্ডিয়ার সঙ্গে, নদীর আপস্ট্রিম সেটাও ইন্ডিয়া থেকে যাচ্ছে। নেপাল ভুটানের ল্যান্ড কানেক্টিভিটি, সেটার জন্য ইন্ডিয়ার প্রয়োজন। এই বাস্তবতা কোনো সরকার বদলাতে পারবে না। তাই শেষ প্রশ্নটা আবার করি, তারেক রহমান কি ভারতকে চাপ দিচ্ছেন? হতে পারে, কিন্তু দিল্লি পাল্টা চাপ দেওয়ার কথা ভাবতে শুরু করেছে। আর এটা যদি সত্যিই করে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? শুধু ক্রাইসিস আর ক্রাইসিস, সব দিকে ক্রাইসিস। আমি আর আলাদা করে কোনো দিকের কথা বলছি না। সুতরাং আর এইগুলো যদি সব একটাই সময়ে চাপ তৈরি করে, সেটা ডিপ্লোম্যাটিক ঝগড়া থাকে না, সেটা ইকোনমিক প্রবলেম হয়ে যায়। আর ইকোনমিক প্রবলেম যদি মানুষের রান্নাঘরে পৌঁছে যায়, তখন সেটা পলিটিক্যাল প্রবলেম। শেষ কথা, ভারত বাংলাদেশের শত্রু নয়, বাংলাদেশও ভারতের শত্রু হওয়া উচিত নয়। দুই দেশের সম্পর্ক চ্যারিটির সম্পর্ক নয় যে কেউ কারোকে উপকার মানে দয়া দেখাচ্ছে। মিউচুয়াল ইন্টারেস্ট, তোমারও সম্পর্ক আমারও সম্পর্ক, কিন্তু মিউচুয়াল ইন্টারেস্ট মানে ইকুয়াল লিভারেজ নয়, মানে চাপটা সবার সমান হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট ইঞ্জিন যখন ইউরোপে আমেরিকায় পতনের মুখে, যখন বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে মানুষ রাস্তায়, যখন ভারতীয় বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডের গুরুত্বপূর্ণ অংশ, যখন বাংলাদেশ আরও ভারতীয় ডিজেল চাইছে, আর যখন কয়েক মাস পরে গঙ্গা জল চুক্তি নিয়ে দিল্লির সঙ্গে বসতে হবে, নইলে শুকোতে হবে, ঠিক সেই মুহূর্তে ভারতকে কেন্দ্র করে হাই রিস্ক কনফ্রন্টেশন বাংলাদেশের জন্য আদৌ বুদ্ধিমানের কাজ নয়, এটা বোকাদের কাজ। এই প্রশ্নটা বাংলাদেশের মানুষকেই করতে হবে, সরকারকে। কারণ ডিপ্লোমেসির ভুলের দাম ডিপ্লোম্যাট দেন না, দাম দেন সাধারণ মানুষ, কারখানা শ্রমিক দেন, ব্যবসায়ী দেন, বিদ্যুতের জন্য অপেক্ষা করা পরিবারগুলো দেয়, আর শেষ পর্যন্ত দাম দেয় সরকার। তাই আজকের প্রশ্ন, তারেক রহমান কি দিল্লিকে চাপ দিতে গিয়ে এমন একটা খেলায় ঢুকেছেন যেখানে বাংলাদেশ নিজের ইকোনমিক ভালনারেবিলিটিস, ভারতের লিভারেজ, ভারতের চাপের বড় অংশ হয়ে উঠতে পারে? উত্তরটা আগামী কয়েক মাসেই পরিষ্কার হয়ে যাবে কোথায় পৌঁছচ্ছে বাংলাদেশ। বেশি দিন লাগবে না, কয়েক মাস নয়, কয়েক সপ্তাহতেই এগুলো বুঝতে পারবেন। আজকের মতো এখানেই রাখছি। এই প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, কমেন্ট দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।